নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি প্রাইম নিউজে। বুধবার 22শে শ্রাবণ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। তথ্য ও সংস্কৃতি দপ্তর এই অনুষ্ঠানের উদ্যোক্তা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সহ আরো অনেকেই। শুরুতে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য করেন সকলেই। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী তুলে ধরেন। আমরা সবসময় জানি এখানে যে 22শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস। এখানে আমার পূর্ববর্তী বক্তারা এত সুন্দরভাবে বক্তব্য রেখেছেন যে বিস্তৃতভাবে আলোচনা এখানে রেখেছেন, তো এখানে আর বিশেষ কিছু বলার নেই। এই প্রয়াণ দিবসে আমরা সবাই জানি যে তথ্য ও সংস্কৃতি দপ্তর প্রতি বছরের মতো এবারও এই প্রয়াণ দিবস উদযাপন করছে। আমরা সবাই জানি ভারতীয় সংস্কৃতির যিনি অন্যতম প্রাণপুরুষ, আমাদের সবার, আমরা সবসময় যাকে বিশ্বকবি হিসাবে আমাদের মনে প্রাণে আমাদের সব জায়গায় বিরাজমান রবীন্দ্রনাথ। আমাদের সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি বিরাজমান, তাই আমরা সবসময় বলি কবির কোনো মৃত্যু নেই। তিনি আছেন, থাকবেন, এবং ওনার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এবং সেটাই কিন্তু আজকের দিনে আমাদের প্রমিস করা উচিত। আমাদের চিন্তা, চেতনা, সংস্কৃতি, সমাজ জীবন, দেশপ্রেম সব কিছুতেই জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। তার সাহিত্য, দর্শন ও চিন্তা ভাবনা আমাদের বিভিন্ন যখন সংকটকালে উত্তরণের দিশা সবসময় দেখিয়েছে। বুধবার বিকেলে কৈলাসহর থানার সামনে ট্রাফিক পুলিশের হাতে আটক 2 বাংলাদেশি যুবক। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার বিকেলে কৈলাসহর থানার সামনে 2 জন বাংলাদেশি যুবক ঘোরাফেরা করার সময় কৈলাসহর ট্রাফিক ইনচার্জ বিক্রম দাস তাদেরকে দেখতে পায়। সন্দেহ হওয়ায় তাদেরকে জিজ্ঞাসা করলে তারা জানায় তারা বাংলাদেশ থেকে এসেছে। এরপর তিনি ওই 2 বাংলাদেশি যুবককে কৈলাসহর থানার হাতে তুলে দেয়। বর্তমানে তারা কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। তারা সংবাদ মাধ্যমকে জানায়, বিগত কয়েকদিন পূর্বে দালাল মারফত কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারত বাংলাদেশের সীমান্তের কাঁটাতার অবৈধভাবে পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে, কিন্তু পরবর্তী সময় তারা কোনো কাজ না পাওয়ার কারণে ঘন্যে হয়ে ঘোরাফেরা করছিল। তবে তারা ভারতের কোন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ। ধৃত 2 বাংলাদেশি যুবকের নাম হলো মোহাম্মদ হাসিফুল গাজী ও হাসিফ ফকির। দালাল মারফত কোন দিকে প্রবেশ করছিল? আজকে তোমার কে আনছে এখানে? আজকে আনছে অটো। হ্যাঁ, অটো ট্রাক। কোন থেকে আনছে? আমাদের ওই আনছে, ওই যে চেকপোস্ট করে না, ওখান থেকে আমাদের আজকে সেট দিয়েছে। এখান থেকে অটো ড্রাইভারে আইনা থানার দিয়েছে না, ট্রেনে আমরা হলো স্টেশনে আছি। কোন স্টেশন? এই যে ধর্মনগর, ওই ধর্মনগর, তারপরে কুমারঘাট, তারপর এখান থেকে আমাদের বললো কি আমাদের হলো এখানে কে আনছে? এই নিজে আইসো? মানে আমাদের বলছে আগরকাটা নিয়ে যাবে, ওই নিয়ে যায় না, মোড়ে নামাই দিয়েছে, বলছে এইটা আগরতলা। বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির নিরাপত্তা নিয়ে চিন্তিত দিল্লি। তাই সীমান্তবর্তী রাজ্যগুলির নিরাপত্তা নিয়ে কোনো রকম ঘাটতি রাখতে চাইছে না বিএসএফ এর মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী। বুধবার সকালে একদিনের সফরে ত্রিপুরা রাজ্যে আসেন তিনি। আগরতলা এমবিবি বিমানবন্দরে ডিজিকে স্বাগত জানান বিএসএফ ত্রিপুরা সদরের আইজি পেটল পিচুষ পুরুষোত্তম দাস। তারপর বিমানবন্দর থেকে তিনি চলে যান শালবাগান বিএসএফ ত্রিপুরা সদর দফতরে। সেখানে একটি পর্যালোচনামূলক বৈঠকে অংশ নেন বিএসএফ এর ডিজি ও আধিকারিকরা। বৈঠকে বিএসএফ এর মহানির্দেশক আলোচনা করেন রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলি পরিস্থিতি নিয়ে। পরবর্তীকালে বিএসএফ মহানির্দেশক, ত্রিপুরা পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন এবং গোয়েন্দা মহানির্দেশক অনুরাগ ধনকরের সঙ্গে বৈঠকে মিলিত হন এবং ত্রিপুরা রাজ্যের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এই পরিস্থিতিতে বিএসএফ
বিএসএফ এর মহানির্দেশক পশ্চিমবঙ্গের পর বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যে আসলেন এবং পরিস্থিতি খোঁজ খবর নিয়ে গেলেন। সীমান্তে যে কোনো ধরনের গতিবিধি নিয়ন্ত্রণে বিএসএফ তৈরি রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে অন্যান্য দপ্তরের আধিকারিকদের সাথেও আলোচনা করে সহযোগিতা চেয়েছেন তিনি। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বরদাস্ত না করার জন্য নির্দেশ দিয়েছেন বিএসএফ এর আধিকারিকদের। উল্লেখ্য, ত্রিপুরায় 856 কিলোমিটার বাংলাদেশ সীমান্ত অত্যন্ত জটিল। কোথাও পাহাড়, কোথাও নদী, আবার কোথাও গভীর জঙ্গল রয়েছে। তাই এই সীমান্তবর্তী এলাকা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা শিথিল করতে চাইছে না বিএসএফ। অতিরিক্ত বিএসএফ মোতায়েন করে এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে টহলদারি যাতে আরও বেশি বাড়ানো হয় তার জন্য নির্দেশ দিয়েছেন ডিজি। জুট মিলের বঞ্চিত কর্মচারীদের বঞ্চনা মিটিয়ে দিতে রাজ্য সরকার ও জুট মিল কর্তৃপক্ষকে 8 সপ্তাহ সময় দিল উচ্চ আদালত। বুধবার এই বিষয়ে জানান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। জুট মিলের শ্রমিক কর্মচারীরা উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য আদালত অবমাননার মামলা করেছে। এই মামলায় যারা অভিযুক্ত তাদের উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ 8 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে। এই 8 সপ্তাহের মধ্যে উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য বলা হয়েছে বলে জানান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। ইতিমধ্যে জুট মিল কর্মচারী ও রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাইকোর্টের রায় অনুযায়ী এখন পর্যন্ত 191 জন শ্রমিককে আর্থিক বরাদ্দ করা হয়েছে। এর জন্য জুট মিলের 30 কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু জুট মিলের তথ্য অনুযায়ী আরও 227 জন শ্রমিক জুট মিলের সুফল পাবে। এর জন্য আরও 35 কোটি টাকার প্রয়োজন। এই 35 কোটি টাকা জোগাড় করার জন্য জুট মিল কর্তৃপক্ষ ব্যাংকের কাছে দরখাস্ত দিয়ে ঋণ গ্রহণের জন্য আবেদন করেছে। পাশাপাশি জুট মিলের বিভিন্ন জমি বিক্রি করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এর জন্য জুট মিল কর্তৃপক্ষ 8 মাসের সময়সীমা চেয়েছিল, কিন্তু উচ্চ আদালত 8 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে তাঁদের। উল্লেখ্য, 2018 সালের সেপ্টেম্বর মাসে উচ্চ আদালতের প্রধান বিচারপতি অজয় রাস্তোগি জুট মিল এবং রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল বেতন কম সুপারিশের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন ভাতা সমেত 1996 সালের 1 জানুয়ারি তারিখ থেকে মিটিয়ে দেওয়ার জন্য। তারপর জুট মিল এবং রাজ্য সরকার উচ্চ আদালতের আবার আপিল করে, কিন্তু 2022 সালে এই আপিল বাতিল হয়ে যায়। তারপর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, কিন্তু সুপ্রিম কোর্ট এসএলপি খারিজ করে দিয়ে নির্দেশের 6 মাসের মধ্যে রায় কার্যকর করার জন্য বলে। কিন্তু রায় কার্যকর করেনি সরকার এবং জুট মিল কর্তৃপক্ষ। তারপর কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। এই মামলায় গত 19 জুলাই প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি অরিন্দম লোদের ডিভিশন বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছিল, আগামী 3 সপ্তাহের মধ্যে জুট মিলকে সুপ্রিম কোর্টের কাছে দরখাস্ত করে রায় কার্যকর করার জন্য সময়সীমা বাড়াতে হবে, তথা জুট আধিকারিকদের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের আধিকারিকদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। কিন্তু এই আদেশের পর রাজ্য সরকার এবং জুট মিল কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের ছুটে যায়। তখন সুপ্রিম কোর্টে 17 জুলাই রাজ্য সরকারকে সময়সীমা বাড়ানোর জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল সে নির্দেশ অস্বীকার করে বলে তারা উচ্চ আদালতের সাথে সমস্ত বক্তব্য রাখবেন। সে অনুযায়ী বক্তব্য উপস্থাপন করে জানান কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শ্রমিক কর্মচারীরা উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য আদালত অবমাননার মামলা করেছেন। সেই মামলায় আজকে মাননীয় ডিভিশন বেঞ্চ জুট মিল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা যারা আদালত অবমাননার মামলা অভিযুক্ত তাদেরকে আপাতত 8 সপ্তাহ সময় দিয়েছে উচ্চ আদালতের রায় সম্পূর্ণভাবে কার্যকরী করার জন্য। ইতিমধ্যে জুট মিল এবং রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে এখন অবধি 191 জন শ্রমিককে হাইকোর্টের রায় অনুযায়ী আর্থিক বরাদ্দ করা হয়েছে। এতে জুট মিলের 30 কোটি টাকা খরচ হয়েছে। আর জুট মিলের হিসাব অনুযায়ী আরও 227 জন হাইকোর্টের রায় অনুযায়ী আর্থিক সুফল পাবেন। সেটা খরচ তার জন্য জুট মিলের আরও 35 কোটি টাকা প্রয়োজন। সেই 35 কোটি টাকা জোগাড় করার জন্য জুট মিল কর্তৃপক্ষ রাজ্য সরকারের সাহায্যে ব্যাংক থেকে 200 কোটি টাকা লোনের জন্য দরখাস্ত করেছে এবং জুট মিলের বিভিন্ন জমি এগুলো বিক্রি করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। তার ফলে তারা আজকে আদালতকে বলেছে যে আমরা সমস্ত প্রচেষ্টা গ্রহণ করছি যাতে করে দ্রুত আদালতের রায় কার্যকরী করা যায়। তার জন্য জুট মিল এবং রাজ্য সরকার আজকে 8 মাস সময় চেয়েছে, কিন্তু উচ্চ আদালত 8 মাস সময় না দিয়ে আপাতত 8 সপ্তাহ সময় দিয়েছে। এখানে উল্লেখযোগ্য যে সেপ্টেম্বরে
2018 সেপ্টেম্বরে আমাদের উচ্চ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি অজয় রাষ্ট্রপতি একগুচ্ছ রিট মামলায় রায় দিয়ে রাজ্য সরকার এবং জুট মিলকে নির্দেশ দিয়েছিল যে সংশোধিত বেতন ক্রমের সুপারিশ জুট মিল শ্রমিক কর্মচারীদের বিভিন্ন ভাতা সমেত এক সেন্ডুইচ থেকে দিতে হবে। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার এবং জুট মিল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে আপিল করে। এই আপিল 2022 সনে আপিল খারিজ হয়ে যায়। পরবর্তী সময় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট SLP খারিজ করে দিয়ে নির্দেশ দেয় 6 মাসের মধ্যে রায় কার্যকর করতে হবে। কিন্তু 6 মাসের মধ্যে রাজ্য সরকার এবং জুট মিল রায় কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তার জন্য আদালত অবমাননার মামলা হয়। সেই আদালত অবমাননার মামলায় গত 19 জুলাই আমাদের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়ে বলেছিল যে আগামী 3 সপ্তাহের মধ্যে জুট মিলকে সুপ্রিম কোর্টের কাছে দরখাস্ত করে রায় কার্যকর করার জন্য সময়সীমা বাড়াতে হবে, অথবা পরবর্তী তারিখে রাজ্য সরকার আধিকারিক এবং জুট মিলের আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য চার্জ গঠন করা হবে। এই আদেশের পর রাজ্য সরকার এবং জুট মিল সুপ্রিম কোর্টে ছুটে যায়। সুপ্রিম কোর্ট এই 17 জুলাই রায় কার্যকর করার জন্য যে 6 মাস সময় দিয়েছিল সেই সময়সীমা বাড়াতে অস্বীকার করে, কিন্তু বলে জুট মিল এবং রাজ্য সরকার আদালত মামলা উচ্চ আদালতের কাছে তারা সমস্ত বক্তব্য রাখবে। যদি উচ্চ আদালত মনে করে যে তা জুট মিল এবং রাজ্য সরকার আন্তরিকভাবে প্রচেষ্ট এই রায় কার্যকর করার জন্য, তাহলে প্রয়োজনীয় আদেশ দিতে পারে। সেই মোতাবেক জুট মিল এবং রাজ্য সরকার দুটি পৃথক হলফনামা করে বিস্তারিতভাবে জানায় যে তারা এই করেছে, আগামী দিনে এই পদক্ষেপ নেবে এবং তার জন্য 8 মাস সময় দিয়েছে রাজ্য সরকার এবং জুট মিল। আজকে আদালত 8 সপ্তাহ সময় দিয়েছে। এখানে আরো বলেন, রাজ্য সরকারের কাছে 6 কোটি টাকা পাবে জুট মিল। সেই টাকা রাজ্য সরকার মিটিয়ে দিলে কিছু সংখ্যক কর্মচারীর বঞ্চনার সমস্যা সমাধান হয়। আগামী 8 সপ্তাহের মধ্যে যদি সমস্যার সমাধান না করে তাহলে চার্জ গঠন করে শাস্তির মধ্যে পড়বে বলে জানিয়ে দেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। শ্যামদুল টিভি। কুখ্যাত মাফিয়ার কারণে নিরাপত্তাহীনতা বোর্ডার গোলচক্কর এলাকা। রাত হলেই পিস্তল নিয়ে ঘুরছে তারা। মঙ্গলবার রাতে তাদের হাতে আক্রান্ত হয় এক যুবক। 2 কুখ্যাত মাফিয়া ঝুটন দাস এবং রমজান মিয়াকে এলাকা ছাড়া করার জন্য প্রতিবাদে পথ অবরোধ করল এলাকাবাসী। সুশাসনে মাফিয়ার দৌরাত্ম্যে নিরাপত্তাহীন আগরতলা শহরের অন্যতম বাণিজ্যিক ও জনবহুল এলাকা বর্ডার গোলচক্কর। রাত 8টার পর পিস্তল নিয়ে রাস্তায় ঘুরছে ঝুটন দাস ও রমজান মিয়া নামে 2 কুখ্যাত মাফিয়া। মানুষকে রাস্তায় আটকে টাকা পয়সা ছিনতাই, মোবাইল, বাইক লুটপাট করে চলেছে। 2 মাফিয়া এবং তাদের সাঙ্গপাঙ্গদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার মানুষ। দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে তারা এলাকায় এই ধরনের দুঃশাসন চালু করে রেখেছে। এলাকার ক্লাব, বিধায়ক এবং পশ্চিম আগরতলা থানার পুলিশকে ম্যানেজ করে তারা এই ধরনের কুকাণ্ড এলাকায় সংগঠিত করে চলেছে। এরই পরিণাম ঘটছে এলাকায়। রাত 8টার পর মানুষ ঘর থেকে বের হতে পারছে না। সন্ধ্যার পর বাড়ি থেকে মহিলারা বের হতে পারছে না। মঙ্গলবার রাতের বেলা এলাকার জাহাঙ্গীর হোসেন নামে এক যুবক বাড়ি ফেরার সময় তার বাইক আটকে তার কাছ থেকে টাকা পয়সা চায়। না দেওয়ায় তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। পকেট থেকে পিস্তল এবং ছুরি বের করে প্রাণনাশের হুমকি দেয় কুখ্যাত মাফিয়া ঝুটন দাস এবং রমজান মিয়া নামে 2 জন বলে অভিযোগ। তারপর আশেপাশের লোকজন আহত যুবকের চিৎকার শুনে ছুটে আসলে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। তারপর পরিবারের লোকজনেরা এসে জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় 8টি সেলাই লাগে। এরই প্রতিবাদে বুধবার দুপুরে আখাউড়া বর্ডার সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে আমজনতা। ঘটনা হয়েছে, আমি ভাইয়ের বাড়ি থেকে রাত্রে 12টার দিকে আমরা বাড়িতে যেতেছি কাজ করে। তো যাওয়ার পথে আর একজন রমজান করে ছেলে, 2 জন আর রমজান করে একজন ছেলে, তারা 2 জনে আমার রাস্তায় আটকাইছে। এসে প্রত্যেকে আইসি কিটা করছি, এসে চর মারছে। চর মাইরা তারা লামসি করে আমারে আঘাত করছে। আর কারে একটা ফাইল দিয়ে লয়ে এসে কোমর থেকে লয়ে এসে বাড়ি মারছে। চাকু দা এমনি পুষ মারতে লইছিল, সরে গেছি গা, চাকুর পুষটা লাগছে না। আমরা চাই এই এলাকার থেকে যাতে বহিষ্কার করে আর আইনের থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয়। আমরা কেস করছিলেন? আমরা কেস করছি। পুলিশ কি করছে? পুলিশ বাড়িতে আইছে, এখন অব্দি পুলিশের কোনো আমরা কিছু দেখছি না। পুলিশ এখন অব্দি আমাকে অ্যারেস্ট করছে না। যে 2 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ, তারাও দেখছেন না এলাকায়? না আজকে দেখছি না, আমরা আজকে দেখছি। তারা দিনের বেলা কোনো কাজ হয় না, তারা সব কাজ রাত্রেবেলা বাইরিব।
তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা এলাকায় এই ধরনের গুন্ডামির ঘটনা সংঘটিত করে চলেছে। রাত হলেই তারা বুক ফুলিয়ে এলাকায় পিস্তল দিয়ে ঘোরাফেরা করে। পুলিশ, স্থানীয় ক্লাব সহ বিভিন্ন জায়গায় তারা অভিযোগ জানিয়ে কোনো সুবিচার পাচ্ছে না। গত 31 ডিসেম্বর রাতের বেলাও এলাকায় এক ব্যক্তির কান কেটে দেয় এবং বেধড়ক মারধর করে। থানায় মামলা হলেও সবটাই উপরওয়ালার সামলে নিচ্ছে। তারপর এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছিল। এলাকাবাসী দাবি করেছিল তারা যাতে এলাকা থেকে বহিষ্কার হয়, কিন্তু কুখ্যাত দুই মাফিয়া কথা দিয়েছিল যদি ভবিষ্যতে তারা এই ধরনের ঘটনা এলাকায় সংঘটিত করে তাহলে যাতে তাদের এলাকা থেকে বের করে দেওয়া হয়। পরবর্তী সময় দেখায় আছে তাদের স্বভাব পরিবর্তন হয়নি। এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছে। রাতের বেলা পিস্তল নিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার সাথে সাথে মানুষকে ফোন করেও জ্বালা যন্ত্রণা করে, বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। মঙ্গলবার রাতে এই ঘটনা সংঘটিত হওয়ার পর থানায় মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু পুলিশ অভিযুক্ত দুজনকে এখনো গ্রেফতার করেনি। তাই এলাকাবাসীর অবরোধ করে দাবি তুলেছে কুখ্যাত জুটন দাস এবং রমজান মিয়াকে গ্রেফতার করার পাশাপাশি পরিবার সহ এলাকা থেকে বহিষ্কার করার জন্য। তারা মানুষের আতঙ্কের কারণ হয়ে উঠেছে। তারা এলাকায় থাকলে যে কোনো সময় লাশ পড়তে পারে। খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশের আশ্বাস পেয়ে প্রত্যাহার করলেও মানুষের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়ে আছে। মানুষ সুশাসন জমানায় এ ধরনের দুঃশাসন আর চাইছে না। তারা এলাকায় থাকলে মানুষের রাতের ঘুম কেড়ে নেবে। তাই সমাজ বিরোধী দুই কুখ্যাতকে সমাজ ছাড়া করার দাবি করেছে আম জনতা। কালকে আমার ছোট ভাই এখান থেকে যাওয়ার সময় তারা শুধু ধরে পিঠে মাথা আঘাত করে 8টা সিল লাগাইছে। শুধু পিস্তল বের করতে, চাকু বের করতে মারিলে বিলে শুধু জুটন দাস লগে রমজান আছিল, রমজান মিয়া ছিল, জুটন দাস। এর আগে এই 1 জানুয়ারির ভিতরে আমার এক ভাই আছিল, হেরে মাইরা একেবারে কান কেটে দিছে। আমার এক ভাইয়েরে মাইরা দিছে, তার মাথা ফাড়াই দিছে। রাস্তার মধ্যে বাড়িতে না 8টার পরে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা থাকবো, থাকে হেরে মারবো কেউ বাড়িতে পারে না। আমার বাড়ি এনে কাছে পিস্তল নিয়ে রাখবো সবসময়, রড নিয়ে রাখবো হাতে সবসময়। এর আগে একবার এই ঘটনাটা করছে, গাড়ি গুড়ি ভাঙছে, একজনে মারছে, আহত করছে। তাই এরপর ক্লাবে বিচার হয়েছে, কেস মামলা হয়েছে। তখন তো হয়েছে যে হেরে দ্বিতীয়বার নেক্সট এমন করলে বহিষ্কার করে বা এরিয়ার থেকে এখন দেখার বিষয় পুলিশ তাদের গ্রেফতার করে কিনা। তাদের এই ধরনের আচরণে এলাকার জনৈক বিধায়ক পর্যন্ত কালিমালিপ্ত হচ্ছে, এমনটাই অভিযোগ গোটা এলাকার মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। মানুষ চাইছে সুশাসন যাতে এলাকায় বাস্তবে পরিলক্ষিত হয়। শান্তন টিভি। বাংলাদেশের সাধারণ মানুষের উপর এবং সংখ্যালঘু মানুষের উপর সম্পূর্ণভাবে মৌলবাদী তালিবানি কায়দায় আক্রমণ সংঘটিত করা হচ্ছে। সেদেশের লেখক শিল্পীদের উপরেও বর্বরোচিত আক্রমণ চলছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সদস্যরা ঘর বাড়িতে থাকতে পারছেন না, পালিয়ে বেড়াচ্ছেন। তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে বুধবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মৌন প্রতিবাদে সামিল হয়েছে বাংলা সংস্কৃতি বলয়। এই ধরনের বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সকলকে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছে বাংলা সংস্কৃতি বলয়। আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার জন্য ও আহ্বান জানিয়েছেন বাংলা সংস্কৃতি বলয়। এই ধরনের তালিবানি কায়দায় আক্রমণ বন্ধ করার দাবি জানানো হয়েছে বাংলাদেশের নতুন সরকারের কাছেও। মুখে কালো কাপড় বেঁধে এবং মোমবাতি জ্বালিয়ে এই মৌন প্রতিবাদ সংঘটিত করা হয়। বাংলাদেশে সাধারণ মানুষের উপর, সংখ্যালঘু মানুষের উপর যেরকমভাবে আক্রমণ চলছে, ঠিক তেমনি সেদেশের লেখক শিল্পী যারা রয়েছেন তাদের উপর বর্বরোচিত আক্রমণ চলছে, তালিবানি কায়দায় আক্রমণ চলছে। আমরা দেখেছি রাহুল আনন্দ, যিনি প্রখ্যাত সঙ্গীত শিল্পী, ওনার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের বাংলা সংস্কৃতি বলয়ের 5 জন বিশ্ব কমিটির সদস্য এবং আরো অনেকেই বাংলা সংস্কৃতি বলয়ের, তারা বাড়িতে থাকতে পারছেন না, তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।